নেংটি ইঁদুরকেও অবহেলা করছি না, যে কেউই ঢোল কাটতে পারে। প্রতিপক্ষকে প্রবল প্রতিদ্বন্দ্বী ধরে নিয়েই নিজের লড়াই চালাচ্ছেন বলে সাত সকালে মন্দিরে গিয়ে জানালেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। উপনির্বাচনে মেদিনীপুর বিধানসভার বিধায়ক হয়ে ১.৫ বছর ধরে সেখানে নিজের কাজ করেছেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ী বিধায়ক সুজয় হাজরা। নিজের এলাকাতে জেতার ক্ষেত্রে অনেক বেশি আত্মবিশ্বাসী তিনি। তবে রাজনৈতিক মহল বলছে এই লড়াইয়ে এক শ্রেণীর তৃণমূল কর্মীর সক্রিয় সহযোগিতা নাকি তিনি পাচ্ছেন না। তাই নিজেই আট ঘাট বেঁধে সকাল থেকে সন্ধ্যা নির্বাচনী প্রচার সারছেন আরো এক শ্রেণীর পুরনো তৃণমূল কর্মী সঙ্গীদেরকে নিয়ে। তবে জেতার বিষয়ে অন্যান্য বারের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী এই তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। কারণ এবার তার উল্টো দিকে যে সমস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রয়েছেন তারা নাকি অনেকটাই দুর্বল বলে দাবি। সুজয় হাজরার প্রতিদ্বন্দ্বিতায় তেমন বড় কেউই নেই বলে মনে করছে রাজনৈতিক মহল। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে সব থেকে বেশি তৃণমূলের প্রতিদ্বন্দ্বী হতে পারে বিজেপির প্রার্থী ডক্টর শঙ্কর গুছাইত। তিনি পেশায় একজন শিক্ষক, রাজনৈতিক পরিচিত যুবক মুখ। তবে বিধানসভার প্রার্থী হিসাবে তার নতুন লড়াই। মেদিনীপুরে বিজেপির যথেষ্ট ভোট থাকলেও নতুন প্রার্থী হিসেবে কতখানি তা সংগ্রহ করতে পারবেন শঙ্কর, তা নিয়ে দলের মধ্যেই প্রশ্ন রয়েছে। তবে তিনিও লড়াই চালিয়ে যাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত। তার পাশাপাশি রয়েছে বামেদের প্রার্থীও। তৃণমূলের প্রার্থীদের জেলা জুড়ে ভোট নির্বাচনী ঝড় অবশ্য অনেক বেশি। ইতিমধ্যেই প্রার্থীদের জন্য মাঠে নেমে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক ব্যানার্জি। হেলিকপ্টারে করে জেলার বিভিন্ন বিধানসভাগুলির প্রার্থীদের জন্য প্রচার সভা চালিয়ে যাচ্ছেন তারা। মঙ্গলবারও সেই প্রচার সভা চন্দ্রকোনা ও গড়বেতায় মুখ্যমন্ত্রীর। তবে তার আগে নিজের বিধানসভার জন্য এক ঝলক প্রচার সেরে ফেলেছেন সকালেই তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। মেদিনীপুরের পাটনাবাজার এলাকাতে বুড়ো শিব মন্দিরে স্ত্রীকে সঙ্গে নিয়ে পুজো দিতে হাজির হন সঙ্গী পুরনো তৃণমূল নেতা বিশ্বনাথ পাণ্ডব। তাদের সঙ্গে নিয়ে সুজয় হাজরা ব্যান্ড বাজা সহযোগে পাটনাবাজার বুড়ো শিব মন্দিরে প্রবেশ করেন। সেখানে প্রায় ১ ঘন্টা ধরে পুজো দিয়ে সমস্ত প্রার্থনা সেরে খালি পায়ে মানুষের সাথে বেশ কিছুক্ষণ জনসংযোগ করলেন ওই এলাকায়। কথা বললেন মানুষের সাথে, আশীর্বাদ প্রার্থনা করলেন। সবশেষে সংবাদ মাধ্যমের কাছে তার দাবি, পরিস্থিতি যেমনই হোক আমি ছোট ইঁদুরকেও দুর্বল ভাবছি না। আমার পুরনো এলাকা নয়, এটা আমাদের বিশ্বনাথ পাণ্ডব বাবু আছেন আমাদের নেতা, তারই এটা নিজের এলাকা। এখানকার লোক ওনাকে ভালোবাসেন এবং সবাই জানেন যে আমরা দুজনে দীর্ঘদিন ধরে একসাথে পারিবারিক আমাদের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের উপরে ভিত্তি করে মানুষ এখানে আমাদেরকে ভালোবাসে, যে বিশ্বনাথবাবুর সঙ্গে সুজয়বাবুর একটা পারিবারিক সম্পর্ক। এরা একে অপরের যে কোনো সময়তে, শুধুমাত্র রাজনীতি নয়, পরিবার তো আর শুধু রাজনীতির উপরে নির্ভর করে না, এর মধ্যে একটা আত্মিক সম্পর্ক থাকার প্রয়োজন আছে, সেই সম্পর্কটা আছে। ফলে এখানের মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বনাথবাবু মানুষের কাছে যান, মানুষ আমাকে আশীর্বাদ করেন এবং আমি মানুষের কাছে একটাই আমাদের আবেদন, আমি এর আগেও নির্বাচনে একই কথা বলেছি যে দেখুন, একটা রাজনৈতিকভাবে একটা দলে আমি প্রার্থী হতে পারি, কিন্তু যে কোনো মানুষের এই সাংবিধানিক অধিকারটা, অর্থাৎ তার যে এই ভোটাধিকার সত্ত্ব, এটা সংবিধান তাকে দিয়েছে। তো ৫ জন ৬ জন প্রার্থী হয় একটা বিধানসভার ক্ষেত্রে, তার মধ্যে যিনি বেস্ট হবেন তাকেই আপনারা ভোট দেবেন। তো কারণ এটা ভারতবর্ষের গণতন্ত্র সংবিধান, এটা সবারই মেনে চলা উচিত। কিন্তু আজকে আমাদের সবার কাছে দুঃখের বিষয় যে আজকে যখন দেখছি আমাদের আন্ডার অ্যাডজুডিকেশনের এখন পর্যন্ত আমরা কালকে পর্যন্ত 4th লিস্ট বেরিয়েছে এবং তাতে বেছে বেছে যেভাবে টার্গেটেড তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বুথগুলোকে বাছা হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রাধান্য, সেই সমস্ত বুথগুলোকে টার্গেট করে সেই ভোটার লিস্ট থেকে তাদের নামগুলো কেটে দেওয়া হয়েছে এবং সাপ্লিমেন্টারি যে লিস্ট বেরিয়েছে, খুব ভয়ানক ঘটনা, মানে প্রায় 65% 70% লোকের নাম কেটে উড়িয়ে দেওয়া হয়েছে। লক্ষ্য একটাই, যেমন তেমন প্রকারে যদি ভোট চুরি করে যদি কোনোভাবে বাংলায় তারা ডাক কাটতে পারে। কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে 4 নভেম্বর থেকে যেভাবে মানুষের উপর অত্যাচার হয়েছে এবং এখনো সেই অত্যাচার ক্রমান্বয়ে চলছে, মানুষ এই জবাব দেওয়ার জন্য রেডি আছে। অনেকে বলছেন যে এখানে বিজেপির যে প্রার্থী হয়েছে যেটা পরোক্ষে ওয়াকওভার দিয়ে দেওয়া হলো তৃণমূলকে, অর্থাৎ তৃণমূলকে জেতার সুযোগ করে দেওয়া হলো, এরকম একটা সোশ্যাল মিডিয়ায় ট্রোল চলছে। দেখুন, আমি একটা কথা বলি যে রাজনীতিতে ছোট বড় বলে কিছু নেই। কি বিষয় বলে, ইঁদুরে কি একটা ফাঁক কেটে দেওয়ার কথা বলে, নেংটি ইঁদুরে চুটকা ইঁদুরে ঢোল কাটে। হ্যাঁ হ্যাঁ, নেংটি ইঁদুর ঢোল কাটে। তো আমরা রাজনৈতিক লড়াইতে
প্রতিপক্ষকে মানে কাউকেই আমরা ছোট করে দেখার বিষয় নেই। আমরা রাজনৈতিকভাবে আমাদের মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন তার কথা বলবো। আমরা সারা বছর মানুষের পাশে থাকি সেই কথা বলবো। কারণ দেখুন, আপনি সারা বছর 365 দিন 24x7 লোকের স্কুলে ভর্তি হোক, কলেজে ভর্তি করার জন্য হোক, ইউনিভার্সিটি ভর্তি করার জন্য হোক, হাসপাতালে ভর্তি করার জন্য হোক, লোকের যে কোনো বাড়িতে বিপদ হোক, দেখবেন কারো কাছে যায় না, তৃণমূল কংগ্রেসের লোকেদের কাছেই যায়। ভোট এলে কড়া নাড়লে বোঝা যায় যে ভোট এসছে, অন্য রাজনৈতিক দলের লোকেরাও রাস্তায় ঘুরতে নেমেছে। তো স্বভাবতই মানুষ এটাই চায় যে 365 দিন 24x7 যারা আমাদের পাশে থাকবে, বিপদের বন্ধু হবে, তাদের পাশে আমরা থাকবো। তো আমরা রাজনৈতিকভাবে রাস্তায় আছি, মানুষকে বলছি, মানুষকে আশীর্বাদ চাইছি। আর আমি আবার বলছি যে সংবিধানের ধারা মেনে যাকে আপনাদের বেস্ট মনে হবে তাকে আপনারা ভোট দেবেন। এরকম নয় কি যে আমি বললাম মানে আপনাকে দিতে হবে, কারণ এটা আপনার গণতান্ত্রিক রাইট, সাংবিধানিক রাইট। সেই অধিকারটাকে আপনি মাথায় রেখেই আপনি আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। প্রার্থী নিয়ে বিজেপির পার্টি অফিস ভাঙচুর হয়েছিল, বিজেপি কর্মীরাই করেছিল। গতকাল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে কংগ্রেস। দেখুন, একটা রাজনৈতিক দলের তাদের কর্মীদের কি নিয়ে তাদের ক্ষোভ, এটা আমি বলতে পারবো না, কারণ এটা একবারেই সেই রাজনীতি দলের আভ্যন্তরীণ ব্যাপার। আমাকে কোনো সময় দেখেননি কোনো রাজনৈতিক দলের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে, কারণ এটা একান্তভাবেই তাদের নিজস্ব বিষয়। তো অন্য দলের নিজস্ব বিষয়ে আমার মতামতের কোনো জায়গা নেই, এটুকু আমি বলতে পারি।